সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন গুরু কার্বোনেটেড ব্রেভারেজ প্রেজেন্টস গল্প আড্ডা পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান তো রয়েছি এবং আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে চমৎকার একটা জুটি। সেই জুটিকে আমি পরিচয় করে দেবো, কিন্তু তার আগে বলতে চাই এবারের ঈদ কিন্তু বাংলা চলচ্চিত্রের জয় জয়কার। একাধারে আমরা অনেকগুলো চলচ্চিত্র উপহার পাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের যে কোনো উৎসবের সাথে চলচ্চিত্র একটা বাড়তি আনন্দ যোগ করে। সো এবারের ঈদেও কিন্তু তেমনি আমরা বেশ কিছু নতুন নতুন চলচ্চিত্রের মাধ্যমে আমাদের প্রিয় মুখগুলোকে ফেরত পাচ্ছি, আবার পাশাপাশি নতুন কিছু মুখ আমাদের সামনে এসে রিপ্রেজেন্ট হচ্ছে। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আজ রয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং এবারের ঈদেই চলচ্চিত্র দিয়ে যার অভিষেক ঘটছে বড় পর্দায়, মন্দিরা চক্রবর্তী। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? ভালো আছি। আমি তো তোমাদের দুজনের সিং দেখে খুব অবাক হয়ে গেলাম যে একদম একই সাথে ঈদ মোবারক বললে এবং মানে কেমন আছো যে আই এক্সপ্রেশন, ওয়াও। তো বড় পর্দার কেমিস্ট্রিটা কেমন হবে আমি সেটা ভাবছি। সেটাই আর কি, এটার জন্য হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা। সবাই তো হলে যেয়ে দেখছে এবং অনেক প্রশংসা করছে। মন্দিরের সাথে একটু প্রথমে কথা বলি, যেহেতু ওর অভিষেক ঘটলো চলচ্চিত্রে। আমি তো এক্সাইটেড আমার সিনেমাগুলো নিয়ে না, মানে আমার সিনেমাতে আমি কার সাথে কাজ করছি এবং ওরা এই সিনেমাতে অভিষেক, এবং সেটা হচ্ছে সেলিম ভাইয়ের মতো কাজের মানে আছে না যে আমি এক্সাইটেড ফর হার, লাইক এটা ওর জন্য খুব গ্রেট ঈদ হবে আর কি। অবশ্যই, এবং একজন চিত্রনায়ক বা চিত্রনায়িকার জন্য যে এটা বড় একটা ব্যাপার যে ঈদে তার চলচ্চিত্র রিলিজ হচ্ছে। মন্দিরা একদম প্রথমত হচ্ছে সেলিম ভাইয়ের মতো এত গুণী একজন মানে ডিরেক্টরের সাথে কাজ করেছো এবং কাজল রেখা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই একটা গুঞ্জন, মানে কবে আসছে, কি হচ্ছে, মন্দিরা কে, কেন, মানে মন্দিরাকে নিয়ে এত কথাবার্তা সবকিছু যেমন হচ্ছে, আবার সেলিম ভাই কিন্তু খুব গুটিয়ে রেখেছিলেন নিজেকে, আগে থেকে কোনো কিছু প্রকাশ করেনি। তো এখন এসে এত মানে কি বলবো, সবার এত জয় জয়কার, তোমার পোস্টার, গানগুলো, শরীফুল রাজের সাথে তোমার কেমিস্ট্রি যতটুকু সবাই দেখেছে খুবই প্রশংসিত। বলো তোমার ফিলিং কেমন যখন তুমি হলে যেয়ে দেখেছো? কি বলবো, অসম্ভব ভালো লাগছে। আর এটা মনে করো একটা কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম, এটা বাস্তবে যখন নিজেকে বড় পর্দায় দেখেছি তখন তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর ছোটবেলা থেকে ঈদ যেরকম যায় প্রতি বছর, এটা একদম আলাদা। মানে আমার এরকম হয়েছে যে ঈদ যে আসছে এটা আমি বুঝতে পারিনি, এত তোমার এই কাজল রেখার প্রেশারে তারপরে যে রিলিজ হলো অ্যানাল সব কিছু মিলিয়ে দর্শকের এত ভালোবাসা পাচ্ছি। আর আমার কাছে একদম সব কিছু নতুন নতুন লাগছে, কারণ আমার এই মানে প্রথম তোমার কাজ আর এত বড় একটা ক্যানভাসে সেলিম ভাইয়ের মুভি, এটা একটা প্রেশার। আর তারপরে প্রথম কাজ করছি, মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে সেটারও একটা চিন্তা, মানে সব কিছু মিলে একটু প্রেশার, একটু নার্ভাস, মানে আবার এক্সাইটেড লাগছে, সব কিছু মিলে ঠিকঠাক। বাট ঈদের দিনটাতে তোমার মানে যখন তুমি হলে যে দেখলে, দর্শকদেরকে দেখলে উচ্ছ্বাস, তখন কেমন লেগেছে? তখন কেমন লাগবে, ভীষণ পরিমাণে ভালো লাগছে। এখন মানে আমাদের কাজ যদি মানুষ পছন্দ করে, মানে এত ভালোবাসা পাচ্ছি চারপাশ সব কিছু থেকে, তো এটা আসলে খুবই ভালো লাগছে। দর্শকরা হলমুখী হচ্ছে, প্রত্যেকটা সিনেমা দেখছে, তার পাশাপাশি আমাদের সিনেমাও দেখছে, তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে। এক্সাইটমেন্টটা ডিফারেন্ট। বাট রাজের কথা যদি বলতে হয় যে একই ঈদে, মানে আমরা অলওয়েজ বলি যে ডাবল ধামাকা, বাট এটা তো ট্রিপল ধামাকা হয়ে গেল। মানে একই ঈদে তিনটা চলচ্চিত্র, মানে কাজল রেখা তো আসছেই, সাথে ওমর আসছে যেটা নিয়ে অনেক মানে, এবং নাম ভূমিকা, এটা একটা বিষয়, পাশাপাশি হচ্ছে দেয়ালের দেশ, মানে সব কিছু মিলিয়ে ঈদের দিন থেকে আসলে দিনগুলো কেমন কাটছে? ঈদের দিন থেকে ভালো, লাইক সিনেমার খবর নিচ্ছি, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাগুলো, হলে মানুষ মানে যাচ্ছে সিনেমাগুলো দেখতে, মানে এটাই আমরা চেয়েছিলাম যে এই সিনেমাগুলো যাতে মানুষগুলো দেখে। তো আমার মনে হয় যে ফাইনালি যে এখন মানুষ দেখছে, এখন আমি রিলিফ অনেকটা, মানে আমার সিনেমাটা রিলিজ না হওয়া পর্যন্ত আসলে ও একটু আগে যে বললো নার্ভাস না অতিরিক্ত এক্সাইটমেন্টটা তো কাজ করে যে কোনো কিছু নিয়ে। তো এটা যদি হয় ঈদের সিনেমা, তো সেই জায়গা থেকে এক ধরনের নার্ভাসনেস তো থাকে, কাজ করে। একটু প্রেশার নাও, তিনটা সিনেমা কেমন যাবে, এটা খুবই প্রেশারের। আমি এরপর থেকে আমার প্রোডিউসার্স এবং হচ্ছে আপনার রেসপেক্টেড প্রোডিউসার্স এবং ডিরেক্টরদের রিকোয়েস্ট করব যে একইতে যাতে কোনোদিন এরপর প্রেশার আমাকে না দেয়। আমার তো মনে হচ্ছে যে ও আসলে কোনটা রেখে কোনটা দেখতে যাবে, কোন হলে দেখতে যাবে, বিকজ প্রত্যেকটাই তো নিচের। আর মানে
কাজল রেখার কথা যদি বলতে হয় যে একদমই ভিন্ন রকম একটা চরিত্র, একদমই ভিন্ন রকম কেমিস্ট্রি, এবং এখানে কাজল রেখা নাম ভূমিকায় তো মন্দিরা কাজ করছে। আর যেহেতু তুমি তোমার জায়গা থেকে সিনিয়র, সো মানে মন্দিরাকে কতটুকু সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ এগুলো হয় ভাই, আমি এর আগে আমার হলে দেখছি এত মানুষ এত সিটি, সো এরকম হবেই, প্রেশার নিও না, এরকম কোনো কিছু কি হয় ওর সাথে? না, এরকম কিছু হয়নি, বাট আমাদের মধ্যে একটা ভালো গুড রিলেশনশিপ আছে, তো ওটা খুব ইন্টারেস্টিং, ওটাকে আমি খুব রেসপেক্ট করি। বাট শুটিং থেকে এ পর্যন্ত আমাদের প্রমোশন শেষ হওয়া পর্যন্ত আসলে আমরা অনেক জায়গায় মুভ করি, একসাথে যাই, সিনেমাটা নিয়ে কথা বলছি, সিনেমাটার মানুষ যাতে পিপল এঙ্গেজ হয়ে সিনেমাটা দেখার জন্য সেই ট্রাইটা করছি সব জায়গাতেই আসলে। সো ও শি ইজ এ বিউটিফুল লেডি, অ্যান্ড সাথে এবং সাথে হচ্ছে ও দারুণ পারফর্ম করছে, দারুণ। আমার মনে হয় যে সবাই ওকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, কারণ সিনেমা রিলিজ দেওয়ার আগে এক ধরনের কে মন্দির, যেটা বলছিলে তুমি যে মন্দিরা চক্রবর্তী কে, আসলে সেলিম ভাই আসলে কাকে নিছে, সে মেয়েটাকে, এখন এসে মানুষ ওকে যখন অ্যাপ্রিসিয়েট করছে, আমার মনে হয় ওই সবচেয়ে বেশি খুশি যে লাইক। এবং চলচ্চিত্রটা কিন্তু বেশ সময় নিয়েছে, তাই না মন্দিরা? বিকজ এর আগেও তোমার সাথে আমার একটা আড্ডা হয়েছিল, সেখানে আমরা রাইট 3 ইয়ার্স ব্যাক, মানে ওই সময়টাতে আমরা এটা নিয়ে গল্প করেছি, এবং আজকে এসে ফাইনালি ঈদে যে রিলিজ হয়েছে, মানে উই আর হ্যাপি যে ফাইনালি আমরা এটা বড় পর্দায় দেখতে পাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে রাজ, মানে সেলিম ভাই না তোমার ব্যাপারটাও কিন্তু প্রথমে গোপন রেখেছিল, ধীরে ধীরে অ্যাকচুয়ালি রিভিল করেছে। সো সবাই যখন দেখেছে যে হ্যাঁ যে রাজের সাথে মন্দিরার একটা নতুন কেমিস্ট্রি হতে যাচ্ছে, এই জুটিটা আসলে কেমন হবে, কারণ আমাদের এখানে আমরা কিন্তু চাই জুটি প্রথা ভেঙে আবার নতুন জুটি আসুক। সো সেই জায়গা থেকে মানে ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স একটু বলো আমাদেরকে। দারুণ, ও আসলে সেলিম ভাইয়ের সেটে কাজ করার পরে আমার মনে হয় যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য খুব দারুণ সুযোগ হচ্ছে সেলিম ভাইয়ের সাথে কাজ করার। কারণ তখন আসলে যে আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে আসলে অ্যাক্টিং প্রিপারেশনের জায়গাতে সেলিম ভাই যে পরিমাণে একটা অ্যাক্টর বা একটা অ্যাক্ট্রেসকে হেল্প করেন, মানে মেন্টাল জার্নিটা যাতে প্রপার হয়, তো ওই জায়গা থেকে সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে এমনিতেই খুব আরাম লাগে। তার উপর হচ্ছে ও অনেক কমফোর্টেবল, সব কিছু মিলে আমাদের সিনেমার জার্নিটাও খুব ভালো ছিল। অনেক লোকেশনে আমরা শুটিং করতে গিয়েছিলাম, সুনামগঞ্জে, ময়মনসিংহে না, দুর্গাপুরে, অনেক জায়গায়, কক্সবাজার, খুলনা, অনেক জায়গায় শুটিং হচ্ছে। ও আসলে যেমন ও আসলে এটার বাইরে গিয়ে আসলে এত হ্যাসেলসের শুটিং এর সাথে ইনভলভ হয়েছে, আছে না যে ও এটাকে আসলে ওন করছে দিন শেষে ব্যাপারটা আসলে, যে না কাজল রেখাকে আসলে এই জার্নিটা করতে হবে। তো সব কিছু মিলে আসলে আমাদের খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে। সো ফাইনালি আমরা সেই কাজল রেখাকে বড় পর্দায় দেখতে পাচ্ছি। বাকি গল্পটা আমরা আসলে পরে করব। কাজল রেখার বিহাইন্ড দ্য সিনে নিশ্চয়ই অনেক মজার মজার সব এক্সপিরিয়েন্স আছে। তার আগে এবার একটু ঈদের গল্প করি। ঈদ কেমন কাটছে, ঈদের ভাইব রাজের কাছ থেকে শুনি না। ঈদ মানে হচ্ছে তো আনন্দ, সেই আনন্দ কি এখন আর কাজ করে ছোটবেলার মতো এক্সাইটমেন্ট? না, একদমই কাজ করে না, কারণ ছোটবেলার মতো চাইলেও আমার মনে হয় যে কেউ আসলে ছোটবেলার মতো ঈদটা বড় হয়ে করতেও পারে না। আফসোস না, এটা আফসোস না, কারণ ওটা একটা টাইম, কারণ আমার চাইল্ডহুড টাইম, আমার একটা সময়, ওই সময় তো চলে গেছে। ওই সময় আমি যেটা করতাম আমার মনে হয় ও করে না, তুমিও করো না। না, কিন্তু গল্প থাকে না, যেমন এক একজনের ঈদগুলো এক এক রকম স্পেশাল হয়। তো তোমার ঈদ কেমন স্পেশাল ছিল? আমার চাইল্ডহুডে আসলে যখন আসলে আমি ঈদটাকে সেলিব্রেট করতাম, আমার নানা বাড়ি ছিল আমার একদমই হচ্ছে আখড়া, তো যেখানে হচ্ছে আসলে আমার মামা, বড় মামা, ছোট মামা, খালা, নানা, নানি, অনেক সালামি পেতে। হ্যাঁ, এতগুলো মামা এতগুলো খালা থাকলে তো অনেক সালামি ছিল। যেহেতু নানা বাড়িতে কেন্দ্র করে আসলে ঈদটা সেলিব্রেট করতাম, আমার কাছে ওটা ছিল অনেক বড় হ্যাপেনিং একটা। আর ঈদকে কেন্দ্র করে সবাই আসতো একসাথে, যে যেখানে থাকতো। আমার ছোট মামা আর্মিতে জব করতেন, বড় মামা নারায়ণগঞ্জে থাকেন, তো সবাই বাড়িতে একসাথে আসতো ঈদের সময়টাতে। তখন আসলে ওটা অনেক বড় ফান ছিল যে সবাই ফ্যামিলির একসাথে ঈদ সেলিব্রেশন করা। মানে হতো না এরকম, আচ্ছা বড় মামা তো আমাকে 200 টাকা দেয়, ওই 200 টাকা দিয়ে হচ্ছে আমি এটা কিনবো। আচ্ছা ছোট মামাকে বলবো মামা তুমি 100 টাকা বেশি সালামি দাও, ওটা দিয়ে আমি আরেকটা কিছু কিনবো। মানে আমাদের তো তখন ঈদের সালামি মানে হচ্ছে অনেকগুলো ড্রিম একসাথে করা। না, আমি মনে নানা যতদিন বেঁচে ছিলেন, নানা মারা গেছেন অনেক আগে, 1998 বা অনেক আগে। আমি তখন ছোট অনেক, আমি ক্লাস 5 বা 6-এ পড়ি। বাট আমার উনি যখন মারা যাওয়ার আগ পর্যন্ত আমার কিছু কিছু মেমোরিজ এখনও আছে। তো আমি সারাদিন আসলে সালামি করতাম, সো যার কারণে সারাদিন উনি আমাকে একটু পর পর সালাম, একটু পর পর একটু। এই যে এটাই মজার একটা ব্যাপার। এখন আর এরকম কন্টিনিউয়াসলি সালাম করার মতো কেউ নেই। আমার তো এমন হয়েছে রাজ যে লাইক 6 মাস পরে হয়তো কারোর সাথে দেখা হলো, যিনি সালামি দেন, বাট আমি ভুলে গেছি। আম্মু হয়তো তার সাথে গল্প করছে ঈদ নিয়ে কিছু একটা, মনে পড়ে গেছে আল্লাহ আমি তো তাকে সালাম করিনি।
তো সাথে সাথে যে সালাম করতাম, বিকজ ঈদের পরে প্রথম দেখা, সালামি পাওয়াটাই বড় ব্যাপার। সো পরপর 3 বছর কিন্তু আমরা আসলে বৈশাখ ওভাবে করে সেলিব্রেট করতে পারিনি, যেহেতু রমজানের মাঝে ছিল। এবার ঈদের ছুটি এবং বৈশাখের ছুটি সব কিছু মিলিয়ে একসাথে হয়েছে। মন্দিরে সাধারণত আমি দেখেছি খুব কালারফুল যে ইভেন্টগুলো রয়েছে, উৎসবগুলো রয়েছে, নিজেকে অলওয়েজ মানে কালারফুল করতেও পছন্দ করো এবং নানা আয়োজনও করো। সো বৈশাখের পোশাক, বৈশাখের সেলিব্রেশনটা নিয়ে তোমার কাছ থেকে একটু শুনি। এবার একদম কিছু নেই, টু বি অনেস্ট, কারণ তুমি তো আমাকে পার্সোনালি চেনোই। আর প্রতি বছর যে কোনো ফেস্টিভ্যাল হোক আমি অনেক বড় সড়ো করে এটা উদযাপন করতে পছন্দ করি, সেটা ঈদ হোক, পূজা হোক, বড়দিন হোক, পয়লা বৈশাখ, হোয়াটএভার, সেটা উৎসব হলেই হলো আমার জন্য, সেটা আমি সেলিব্রেট করতে খুবই পছন্দ করি, আনন্দ করি। কিন্তু এবার হয়ে ওঠেনি, কারণ ওই থাকে না মানে পয়লা বৈশাখের জন্য আগে একটা এক্সট্রা প্ল্যান থাকতো, এই ড্রেসটা পরবো, এই টাইমে বের হবো, এই গ্রুপের সাথে বেরোবো, এই টাইম ফ্যামিলিকে দেবো, এই টাইমটা বন্ধুদের দেবো, বা ঈদে যেরকম প্ল্যান থাকে। এবার কিছু হয়নি, ট্রাস্ট মি। এবার শুধু কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখাময় ঈদ, কাজল রেখাময় পয়লা বৈশাখ, সবই আমার এরকম যাচ্ছে। আর তোমার ক্ষেত্রে মানে হয় না যে বৈশাখে আমরা স্পেশাল পাঞ্জাবি পরি, ফ্রেন্ডদের সাথে লাইক পাঞ্জাবির সাথে একটু গামছাও গলায় ঝুলাতে পছন্দ করি, এরকম বৈশাখ কি গেছে লাইফে? এটা একটা সময় গেছে, বাট এখন আসলে যেহেতু আসলে কাজের মধ্যে থাকা হয়, সিনেমার প্রমোশন, সিনেমা হলে চলছে, বাট এবারে বৈশাখটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমি আরেকটা সিনেমা করছি দেয়ালের দেশ, ওই ক্যারেক্টারটার নাম বৈশাখ। ও ওয়াও। হ্যাঁ, সো আমার বৈশাখের সাথে আমি অলরেডি রিলেটেড একদম। ইনফ্যাক্ট কাজল লেখার কথা যদি বলি, কাজল লেখা যে প্লটের সিনেমা বা যে জায়গা থেকে চিন্তা ভাবনা আমাদের এই বাংলার ঐতিহ্যর জায়গাটা থেকে, যেহেতু কাজল লেখার পুরো সিনারিওতেই আসলে এই জিনিসটা আছে, আমার মনে হয় যে বাঙালি মানুষরা সবচেয়ে বেশি মজা পাবে, মানে আনন্দ পাবে আসলে আলাদা করে। আমার মনে হয় যে কাজল লেখার জন্য যে পুরো বাংলার চিত্রটা আসলে দেখতে পারবে কাজল লেখা, মানে খুবই গ্রামীণ একটা পটভূমিতে মানে পুরো চিত্রায়নটা করা হয়েছে। এবং আমি যখন কিছু কিছু তোমার ফুটেজ দেখার সুযোগ হয়েছে বা সোশ্যাল মিডিয়া থ্রুতে যতটুকু আমরা দেখেছি, মানে এত সুন্দরভাবে সেলিম ভাই তোমাদেরকে আগের দিকে নিয়ে গেছে, অসাধারণ। মানে আমরা যখন রিলেট করতে পারি যে হ্যাঁ আগে আমাদের জীবনযাপন, চারপাশে সব কিছু কেমন ছিল, তাতে করে কিন্তু চরিত্রটা আরও বেশি আপন হয়ে যায়। সো তোমাদের দুজনকে সেলিম ভাই ওই জায়গাটাতে নিয়ে গেছে। আমাদের কাছে কিন্তু কাজল লেখার ফুটেজ আছে, দেখবো আমরা? হ্যাঁ চলো একটু দেখে নিই। সব আমার। কারে মারবেন কুমার? এটা ধর্মমতি সুখ পাখি, এটা যত্নাতির ভার তোমারে দিল। উত্তরালি বায়ে সাধু বালুরাইয়া দিল রে, উত্তরালি বায়ে। ঠাকুরের আজ্ঞা না মানলি পরে পাতো কি হবি? পরনে বাঁচাইছে কই না, বিয়া করুম তোরে। কঙ্কনে কিনা সিদাহি নাম কঙ্কন দাসী, রানী হইল দাসী আর দাসী হইল রানী। কপাল দোষে কাজল রেখা সময় তো খাওয়া এক গামলা। কন্যার বিয়ার চিন্তায় ঘুম আসে না, কন্যার তো বিয়া হয়ে গেছে। রসিকতা কইরো না তো পঙ্খী। কেমন কইরা মন কারিব ওরে নিঠুরিয়া। বছরের পর বছর কেটে গেল, তার পরিচয় জানলাম না। আমার মনে হয় সে কোনো রাজা না। কঙ্কন দিয়ে কিনলাম দাই, নাম কঙ্কন দাসী। হাতি আছে, ঘোড়া আছে, গাই গরু আছে, হাজারে হাজার। বনে না চল। নিদ্রা যাও। ভূমির শত তরুলতায় দেখো জিজ্ঞাসী, বাপ হইয়া কন্যারে কবে করেছে বনবাসী। আমার একা রেখে যায় না বাবা, হইয়া কন্যারে কবে। তুমি তোমার সত্য পরিচয় দাও, তুমি কে? আমি নাই বাপ নাই গর্ভ সদর ভাই, আসমানের মেঘ যেমন ভাসিয়া বেড়াই। আমি কঙ্কন দাসী। তোমার ঘরে ওয়াও।
Just অসাধারণ। তবে সবাই বড় হয়ে গেছে আমরা, না মনে হচ্ছে? অসাধারণ এখানে বললে হবে না, তোমার হলে গিয়ে দেখতে হবে। ডেফিনেটলি আমি তুমি তোমাদের এতটুকু সাথে বলতেই হলে পারো যে না, দেখতে অসাধারণ। চাই। এই যে যেমনটা বলেছিলে যে একটা আসলে ব্যস্ততা যাচ্ছে, আমারও ঈদের ব্যস্ততা যাচ্ছে, বাট আই থিঙ্ক আমরা একটা প্ল্যান করে তারপরে চলো সবাই মিলে হলে যেয়ে দেখি। অ্যান্ড ওই যে মানে আমাদের দর্শকদের যে সিটি আছে, একটা উচ্ছ্বাস আছে, ওইটা দেখার মজাই আলাদা, তুমি মারতে স্পেশালি পারো তোমরা যখন সিটি? থাকবে। না আমি একটা নিয়ে যাবো, মোবাইল। আর এবারে আড্ডার পাশাপাশি আমরা একটু খেলবো, দেখবো আসলে তোমাদের মধ্যকার যে কেমিস্ট্রিটা আছে সেটা অন স্ক্রিনে যতটা ভালো, আমাদের এই স্ক্রিনে এসে কতটা আসলে সেটা কন্টিনিউ তোমরা করতে পারো। ছেলেদেরকে ফোন দিয়ে নিয়ে আসলে না, ডিরেকশন অলওয়েজ সেলিম ভাই দিলে হবে না, মাঝে মাঝে অন্য ডিরেক্টররাও ডিরেকশন তোমাদেরকে দিবে। সো আমাদের রানা ভাই আছে, রানা ভাই ডিরেকশন দিবে। একই সাথে মানে নিজেকে বিগ স্ক্রিনে 3টা ক্যারেক্টারে দেখা, এটার ড্রিম কি আগে রাজের কখনো ছিল যে একটা সময় এমন হবে? না, একদমই ছিল না। আমার যা হয়েছে সেটা হচ্ছে খুবই অ্যাক্সিডেন্টাল। মানে রাজ সিনেমায় রাজ করবে, ঈদে রাজ করবে, এটা কি কখনো মাথায় ছিল? কখনো এরকম করে ভাবিনি। সো এগুলো করা আমার, যেমন আমি প্যান্ডেমিকের পরে ভাবিনি যে আমি আবার সিনেমা করব। আই থট লাইক হচ্ছে সিনেমা কেরিয়ার গেল, আর যা যা সিনেমা করে আসছি এগুলো আর কবে অ্যারাইজ হবে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রি। অ্যান্ড আফটার প্যান্ডেমিক মানে আমার সিনেমাগুলো ভালো ছিল অনেক, মানে আমাদের চলচ্চিত্র কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে পরান সিনেমাটা ভালো গেল, হাওয়া ভালো গেল, দামাল কিছু মানুষ দেখলো। সো সব কিছু মিলে তখন আমার আসলে আমার এনার্জি ব্যাক করলো যে না, ওকে ফাইন, মানুষ তো সিনেমা দেখছে, সো আমি আরও ইনভলভ হই। তো আমি আমার এক ধরনের আমার প্ল্যান থেকে হোক বা আরেকজনের প্ল্যান থেকে কাজগুলো শেষ করে রাখি। তো এগুলো যে এসে একবারে জমবে সেটা আমি জানতাম না। তো হোয়াট এভার যেটাই হোক, যেহেতু আসছে, আমি সবগুলো সিনেমাতে প্রমোশনের হোল জার্নিতে আমি ছিলাম। কাজল লেখার সাথে আমরা স্টার্ট করছি, আমরা প্রথম আমাদের স্টার্ট হয় আমরা কাজল লেখা দিয়ে। আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করি আমাদের কাজল লেখার প্রমোশন, রাইট। দেন আমি ঢাকা ব্যাক করি, শুটিংয়ে ছিলাম, ঢাকা ব্যাক করে আমি ওমরের প্রমোশন, বাংলাদেশের প্রমোশন, মানে যতটুকু পারা যায় আর কি ব্যালেন্স করা। সো আমি এটাই করেছিলাম। সো এখন মানুষ সিনেমাগুলো এসে দেখছে, এটা আমার জন্য অনেক মানে গর্বের ব্যাপার আর কি। আচ্ছা, পরাণের কথা যেহেতু আসলোই, যে পরাণে এত ম্যাসিভ হিট এবং রাজ একটা আলাদা ক্যারেক্টার হয়ে গেল, নায়িকা তো বাদ, রাজের জন্য সবার যে হাহাকার, যে মানে কি বলবো এটাকে কষ্ট, মানে ইভেন আমি নিজে কান্না করেছি, দেখে আমি নিজে কান্না করেছি। এটা ও জানে না। তো যখন পরান তোমার রিলিজ হলো, তো তখন কাজল লেখার শুটিং চলছে, শেষও হয়নি মনে হয়। হ্যাঁ, রিলিজ হওয়ার সময় আমরা যখন শুটিং করি মনে দুর্গাপুরে। হ্যাঁ, তো তখন ওর সাথে আমার কথা হতো, কিন্তু এখন যেরকম বন্ধুত্বের বন্ডিং ওরকম তখন ছিল না। তখন আমরা খুব সিরিয়াস শুট টুট করছি, এরকম একটা ব্যাপার। তো ওকে আমি তখন দেখতাম খুব চুপচাপ শান্তশিষ্ট একটা ছেলে। এবার যখন পরান রিলিজ হলো, পরানটা আমি টোটাল 3বার দেখেছি। কবার? 3বার। না, আমিও 3 টাইমস দেখেছি। না 3বার হচ্ছে, একবার ফ্যামিলির সাথে যেতে হয়েছে, একবার ফ্রেন্ডসদের সাথে যেতে হয়েছে, এইভাবে করে করে আমার 3বার দেখা হয়েছে, কিন্তু 3বার আমি একবারও বোরিং ফিল করিনি। এবার যখন আমি দেখছি, আর যাদেরকে নিয়ে গেছি ওরাও তো যা আমি তখন রাজের সাথে আমি শুটিং করছে, এখন ওরা দেখে দেখে এক একটা কমেন্টস করছে রাজ কেমন, ওদের একটা কিউরিয়াসিটি, মানে রাজ কি টাইপের পার্সোনালি। কিন্তু আমি যেই রাজকে দেখছি হলে, মানে ওই রাজকে তো আমি চিনি না, আমি তো নিজেই শক। এন্ড এন্ট্রি যে সিনটা আছে ওটার কথা একবার মনে করে দেখো, ও মাই গড। আর মানে ব্ল্যাক কালারের কাবলি পরা একটা ছেলে বৃষ্টিতে ভিজছে, ব্ল্যাক কালার মেরুন কালার না, ব্ল্যাক ছিল, জানি না, সরি কালার। যাই হোক, মানে ওটা দেখার পর তখন ওর কাজ আমি আসলে ফার্স্ট দেখি, দেখার পর আমার কাছে মনে হয়েছে আমি এটা কাকে দেখলাম, ও তো একদম মানে তখন বোঝা গিয়েছে। তারপর ধাপে ধাপে যখন প্রত্যেকটা কাজ দেখেছি যে ভার্সেটাইল যে অ্যাক্টর, সে দুর্দান্ত, তারপর থেকেই তার ফ্যান হয়ে গেছে আমি। এবং হাওয়াতেও দুর্দান্ত অভিনয় ছিল, অ্যান্ড লুকসের যে চেঞ্জ, না এটার ক্রেডিটটা আমার মনে হয় যে আমি স্পেশালি এটা বলতে চাই যে আমি যে সিনেমাতে আসলে ইনভলভ হয়েছি এই পর্যন্ত, এই যে ক্যারেক্টারাইজেশনের এই যে চেঞ্জগুলো বা আসলে এক একটা সিনেমার আসলে ইনপুটটা আলাদা, আউটপুটটা আলাদা, এই পুরো অবদানটা আসলে ডিরেক্টরদের, বিকজ ওনাদের ভিশনটাই আসলে আমার ক্যারেক্টারটা করতে হেল্প করে। ওনারা যেভাবে চান আসলে ওইভাবে আমি রেডি হই, ওই পুরো প্রসেসটার ওনারশিপ হচ্ছে বেসিক্যালি ডিরেক্টর। তারপরে আমি আমার মতো করে একটা ট্রাই করি, তো দুইটা মিলে একটা কম্বো মানে আছে না যে লাইক, বাট আমি স্পেশালি ডিরেক্টরদেরকে থ্যাঙ্কস দিতেছি, কারণ ওরাই আমাকে সেই যেই ফিলিংসটা দরকার হয় অ্যাক্ট করতে গেলে, আমি জানি না এক্স্যাক্টলি কি, বাট
সকল ক্ষেত্রে আসলে আমার অবদানটা ডিরেক্টরদেরই দিয়েছে, ওদের অবদানটা সবচেয়ে বেশি। অবশ্যই, বাট ওই যে দিন শেষে আমরা তো স্ক্রিনের মানুষটাকে দেখে যে ওয়াও, সেই ওয়াও ব্যাপারটা রাজের প্রত্যেকটা চরিত্রের মধ্যে এসেছে এবং এবারে কিন্তু সেটা আবার দুজনকে মিলে ওয়াও হয়ে যাচ্ছে। কাজল রেখাতে তোমাদের কেমিস্ট্রি অ্যান্ড মন্দিরা এমন একটা অভিষেক সবাই কিন্তু চায় চলচ্চিত্রে। সো আমি বলবো ইউ ওয়াজ সো লাকি, বাট এবারে আমরা সেই লাকটাকে একটু টেস্ট করে দেখি, হ্যাঁ, একটা খেলার মধ্যে দিয়ে যে দেখি তোমাদের দুজনের কেমিস্ট্রিটা আসলে কেমন ভালো। ঠিক আছে, সো আগে মন্দিরাকে দিয়ে শুরু করি। একদমই একদমই। চলো ওকে দিয়ে শুরু করো না, আমি আগে বেশি কষ্ট করতে হবে না, তোমাকে একটু কষ্ট করে শুধু দাঁড়াতে হবে আর আমরা স্ক্রিনে কিছু পিকচার দেখাবো। সো রাজ তোমাকে কিছু হিন্টস দিবে। পেছনে আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রথম ছবি রাজ। আমাকে ঘুরে দেখবো? নো, ওরে বাবা, উনি হুমায়ুন ফরিদির অনেক বড় ভক্ত একজন। ও মাই গড, প্রথম হিন্টসই পেয়ে গেছিল, বলুন। একদম, মানে কেমিস্ট্রিটা বেশ জোশ। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, ঘুরে দেখতে পারো, ঈশো ভাইয়ের সুন্দর একটা ছবি দেয়া আছে। কাছে পেতে চাও? আমার না, একদম। ওকে, নেক্সট যাওয়ার অনেক সময় আছে। ওকে ওকে ফাইন। এবারে দেখি উনি পলিটিক্স করতে চান, সিনেমা করেন এবং বাংলাদেশের অনেক পপুলার একজন অ্যাক্ট্রেস। অপুদি পলিটিক্স করতে চায়। আরেকটা অপশন আছে, বাংলাদেশ ট্রাকের সাথে তার একটা সংযুক্তি আছে। মাহি আপু। ও মাই গড, ট্রাক বলার সাথে সাথে ও বুঝে গেছে। ওকে গ্রেট। ওকে, দেখি এইটা রাজ কিভাবে করে বোঝায়। ইটস কোয়াইট টাফ। উনি হচ্ছে আমাদের আমি তো নিজেই টেনশনে পড়ে যাচ্ছি তোমাদের। কি বললে তুমি এটা পারবে না? আমি চিন্তা করছি যে যাই বলবো এটা বলে দিবে। মানে তুমি চাও না যে আমি বলতে পারি? না, একটা দুটো তো মিস করতেই পারো। উনি হচ্ছে শাকিব ভাইয়ের সাথে অনেক কাজ করছে। আমাদের সাকিব খান। হ্যাঁ, আমাদের দ্য গ্রেট বিগ স্টার সাকিব খান। ওনার সাথে কো-অ্যাক্টর হিসেবে অনেক কাজ করেছেন। হ্যাঁ, কো-অ্যাক্টর হিসেবে অনেক কাজ করেছেন। অপুদি। ওকে, ডান, তুমি পেরেছো। দেখে নেই, ভেরি গুড। ওকে, আমি তো ভালো স্টুডেন্ট। ও কনফিউজড, কিন্তু তারপরেও মানে ঢিল ছুঁড়েছে। আচ্ছা, ওকে নেক্সট। ওকে, সো লাস্ট ওয়ান আমরা দেখে নেই। Who's that? কে? আচ্ছা, রিসেন্ট একটা সিনেমা, মানে এই যে চলছে সিনেমাটা, যেটা আমরা প্ল্যান করছিলাম দেখবো একসাথে, বা উনি এরকম ওনার নামের আগে আমার নাম আছে। ওনার নামের আগে আমার নাম আছে। আমাদের ডিরেক্টর রাজ ভাই? না, হয়নি। মানে উনি ফিল্ম অ্যাক্টর, ওনার সিনেমার নামের আগে আমার নাম আছে। বলো ওনার নাম কি? কাউন্ট করবো। 1 2 3। কি কাউন্ট করছো? আমাকে বুঝতে দাও। বুঝো, তার ফিল্মে আমার নাম শরীফুল রাজ। তো রাজ বাদ দিয়ে দেবো শরীফুল? না, হয়নি। তুমি মাথা কাটাও। আচ্ছা, ক্লিয়ারলি বলো। ঈদে সিনেমা চলছে, হ্যাঁ, সিনেমা হলে সিনেমার নামের পুরো নামটা কার কার সিনেমা চলছে একটু ভাবো। এত সময় কিন্তু দেয়া যাবে না, এত সময় কিন্তু দেয়া যাবে না। আমরা দেখি নেই। কুমার। ও তো উত্তর ফাঁস করে দিয়েছে। আমি ফাঁস করার পরেও পারিনি। তুমি একটু বলতেই। আমি বলেছি যে সিনেমা হলে সিনেমা চলছে, সিনেমার নাম বলেছি আমি, যে আমার নাম ইনভলভ আছে এই জায়গায়। যে ওকে, বাট তোমাকে ও এত সুন্দর করে হিন্টস দিয়েছে যে কি বলবো, তিনটা তো পেরেছো, এটাও পারোনি, আসলে তোমার ব্যাড লাক। বাট এবারে দেখা যাবে যে রাজ তোমার হিন্টস কতটুকু বুঝতে পারে। দেখা যাক। গ্রেট। এখানে এসে প্রথম ছবি, মন্দিরা। তোমার খুব ভালো বন্ধু, তুমি তাকে অনেক পছন্দ করো। আমাদের ইন্ডাস্ট্রির সে একজন নায়ক, সিয়াম আহমেদ। ইয়েস। ও, দ্যাটস গ্রেট। সিয়ামের সাথে তোমার কেমিস্ট্রিটা জোস, এটা আমরা সবাই জানি। সিয়াম সবসময় গল্প করে কিন্তু রাজের। সো সিয়ামকে এটা নেক্সট টাইম বলা যাবে যে মানে কোনো সংশয়, কোনো কনফিউশন ছাড়া এক বাক্যে বলে দিয়েছে। একদম। ওকে, হোয়াট নেক্সট? ওকে, শোনো, তুমি হচ্ছে তার সাথে কাজ করেছো, তার সাথে তোমার
এখনকার যে মুভি চলছে 3টার মধ্যে যে আল্লাহ কোনো এটা কিছু হলো? না 3টায় তো অনেক কো-অ্যাক্টর আছে। আচ্ছা ওকে, এতটুকু আমরা মেনে নিলাম। যে কোনো একটা আছে সে, এবং সে আমার ফেভারিট, অনেকবার বলেছি সে আমার ফেভারিট। আমার তিনটা সিনেমার মধ্যে যে কোনো একটাই কাজল লেখা কো-অ্যাক্টর হিসেবে আছে। বুবলি আর একটু ট্রাই কর। আমি বলেছি যে আমার পছন্দ। এখন সিনেমা চলছে? হ্যাঁ আমার এখন সিনেমা হলে চলছে? হ্যাঁ হ্যাঁ আমার মানে বলেছি ক্রাশ টাইপের মেয়েটাকে আমার খুব ভালো লাগে। কিভাবে ভুলে যাও তুমি? মেয়ের কথা বলেছো তো এইজন্য ভুলে গেছে। নো পূজা জির সাথে তুমি আচ্ছা আমরা দেখে নেই অন্বেষা। ও সোনামণি না, শি ইজ ফ্রম ইন্ডিয়া না? ইন্ডিয়া বললেই তো তুমি বুঝে যাবে। তো এতটুকু তো হিন্টস দিবে আমাকে অ্যাটলিস্ট। এটা বলবে যে সে ইন্ডিয়া থেকে এসেছে? হ্যাঁ মানে ও তো ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি, তো আমি তো সব বাংলাদেশের অ্যাক্টরদের নিয়ে চিন্তা করছিলাম যে আসলে অনেক সুন্দর হিন্টস ছিল। এবং মন্দিরা বলেছে যে ও অনেক পছন্দ করে, কারণ আমি কিছুক্ষণ আগেও বলছি। ভুলে যাই কিভাবে? তুমি কেন বুঝো না? একটা মেয়ের কথা বলেছো এই জন্য ভুলে গেছে, একটা ছেলের কথা বললে ঠিক মনে রাখতো। নেক্সট আমরা দেখছি, কিন্তু রাজ দেখতে পারবে না। না আমি দেখছি না। হ্যাঁ কোন একটা সিনেমায় তোমারই, তুমি তার জন্য ক্রেজি ছিলা, সেই মানুষটার জন্য। সেই মানুষটার জন্য বিদেশি না মিম? ইয়েস। দেখে নাও একটু তোমার ভালোবাসাকে। না আমরা আমাদের খুবই ভালো একটা জার্নি হচ্ছে আমাদের পরাণে। আসলে মিম তো দারুণ, মানে পরাণে আমার মনে হয় যে ওর মতো ও ব্রিলিয়ান্ট পারফর্ম করছে পরাণে, এবং ও আমাকে অনেক হেল্প করছে পরাণে। মানে ওখানে আমরা মিমকে ভেঙে আসলে অন্য আরেকটা চরিত্রকে পেয়েছি। একদম অসাধারণ একটা ছবি। আমি জানি না মন্দিরা কিভাবে করে এটা বোঝাবে। সে একজন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নায়ক, পাশাপাশি খুব দুর্দান্ত বিজনেসম্যান, ভালো মানুষ, বিজনেসম্যান হিসেবে পপুলারিটি তার অনেক বেশি। এখনো কাজ করছেন? আছে, হ্যাঁ উনি আজীবন করবেন। আজীবন করবে। সেরা। ইয়েস ইয়া বসে যাই, দেখেছো ও কিন্তু 4টায় পেরে গেছে। ডান। ও মাই গড, হ্যাঁ ডান। ও ডেফিনেটলি রাজ। কেন আমি একটা পারিনি, ও একটা পারিনি? ডেফিনেটলি রাজ কিভাবে হলো? মানে তুমি মেয়ে হয়ে ছেলের দিকে যাবে, এটা তো স্বাভাবিক। নায়ককে খুশি করতে হবে। একদম সেটাই। আচ্ছা দুজনে টাই করেছো, হলো এবার? না ইটস ওকে, নিলাম না। যে তোমরা অ্যাকচুয়ালি ডিসাইড করো কার নাম আগে আসবে কার নাম পরে আসবে। অনেক বেশি আচ্ছা ওর নামটা আগে দিতে ও দিচ্ছে, ঠিক আছে ফাইন। সো আমি এটা রাজকেই দিতে। না আমি নিতে চাই না, আমি তোমাকে দিয়ে দিলাম ফেরত। আমরা তো একেবারে শেষ সেগমেন্টে আছি। এক কাজ করি, চলো তোমাদের পছন্দ আর অপছন্দের কিছু বিষয় একটু জানি, আর পাশাপাশি দেখি এই যে কত দ্রুত তোমরা তোমাদের ব্রেইনকে অ্যাক্টিভ করতে পারো। একদম। আচ্ছা এবারে আমি একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডের সাথে রিলেটেড আরো 3টা ওয়ার্ড তোমাদেরকে বলতে হবে। ওরে বাবা খুবই টাফ। একদম সহজ। দেখি লেট মি ট্রাই। লাইক কিচেনের সাথে রিলেটেড 3টা ওয়ার্ড তোমাকে বলতে হবে। কিচেনের সাথে রিলেটেড এনিথিং? এনিথিং। প্লেট, গ্লাস, চুলা। ওকে দ্যাটস গ্রেট। এবার মন্দিরা বলো। জিম। ইজি তো এটা আরো বলো। কারণ আমি তো জিম তো করি না। জিমে যাইনি কো। জিমে যাওনি? বছরে একবার। একটা তো কমন হওয়ার কথা। ট্রেডমিল। আর একটা সবচেয়ে বড় কমন একটা জিনিস আছে বলতে পারো। হ্যাঁ হেল্প করতে পারি? হ্যাঁ মিরর, যেটা তোমরা ছবি তুলে গিয়ে আগে জিমে। প্রত্যেকটা দেয়াল অ্যাকচুয়ালি মিরর থাকে। ওকে দুটো তিনটা আরেকটা বললো লাস্ট। হ্যাঁ বলো। 3টে বলো তুমি, 3 নম্বরটা তুমি বলো। অ্যাট লিস্ট তো বলো। আমি খুঁজে পাচ্ছি না। মানে আর কিছু নাই জিমে? আরো অনেক কিছু আছে কিন্তু ডাম্বেল, বারবেল, ডাম্বেল অনেক কিছু তো আছে না? বলি তো সোনা, স্টিমার, অনেক কিছু আছে। ওকে সো বোঝা গেল যে মন্দিরে একদমই জিমের সাথে নেই, বাট আমি ভেবেছিলাম রাজ কিচেনে যায় না, কিন্তু বোঝা গেল যে ও রান্না বান্না করে। অনেক ভালো রান্না করে। সিরিয়াসলি দ্যাটস গ্রেট। ওকে এবার মন্দিরে একটু বলো যে সারা দিন ফোনে কতক্ষণ থাকো? কতক্ষণ? যদি আমার কাজ থাকে আমার ফোন একদমই হাতে থাকে না, কোথায় চলে যায় নিয়ে নেয় একদম, আমি জানিও না কত ঘন্টা পর পাই সেটাও যায় না। কিন্তু যখন আমার কাজ থাকে না, একদম ফ্রি বাসায়, আমার হাতে ফোন না থাকলে আমি অস্থির হয়ে যাই, চার্জে দিতে ইচ্ছা করে না, না আমার ফোন দেখবো কোন। তো এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না ভাবে টাইম। সেলফি তোলা হয় কতগুলো সারা দিনে? একদমই না, সেলফি আমি একদম পছন্দ করি না সেলফি তুলতে। আর রাজ মানে খুব কি ফোন হলে সারাক্ষণ ফোনে থাকা হয়, সেলফি তোলা হয়? না আমি তো ফোন থেকে দূরে থাকলে আমার খুব আরাম লাগে, যার কারণে আমাকে কেউ রিচ করতে একটু প্রবলেম হয়। কারণ ফোন বাসা থাকলে কি হয়, বাসা থাকলে আমি আইদার কোনো সিরিজ দেখি, কোনো সিনেমা দেখি,
নাইলে একটা টেক্সট করলে মোটামুটি 3-4 দিন পরে রাজ ব্যাক করে, ততদিনে শিডিউল শেষ হয়ে যায়। না না ওরকম না, কারণ বাসায় থাকলে, কারণ বাইরে আমি বাসায় ফোন ইউজ করি, বাট ফোনের ইউজ করার টাইমটা খুবই লিমিটেড আর কি। মানে ফোন ইউজ করলে আমার মন খারাপ খুব তাড়াতাড়ি হয়, এত টক্সিক জিনিস। ফোন মানে সোশ্যাল মিডিয়া তুমি একদমই পছন্দ করো না? অনেক বেশি। না, অফকোর্স আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি, বাট সোশ্যাল মিডিয়া থেকে যে পজিটিভিটিটা ক্রিয়েট হয় ওটাই আমার ভালো লাগে। এর বাইরে অন্য কিছু জিনিসটা আমার ওটা আমাকে অ্যাট্রাক্ট করে না সামহাউ। তো ওটা আসলে খুবই টক্সিক, আর টক্সিক জিনিস আমি অনেক বেশি নিতেও পারি না ইনফ্যাক্ট। সো যার কারণে খুব রেয়ার টাইমে, খুব সিলেক্টিভ টাইমে আমি ফোনটা ইউজ করি। বাট এমনিতে আমি খুব পিকচার তুলি, লাইক যখন ট্রাভেল করি পিকচার তুলি, ঘুরি ফিরি, এই আর কি। ওকে, সো মানে একজন তো ফোন ছাড়া থাকতেই পারে না, আরেকজন হচ্ছে ফোন থেকে একটু দূরে থাকলে বেশি ভালো থাকে। কিন্তু সাধারণত যেটা হয় যে তোমরা তো তারকাদেরকে নিয়ে আসলে অনেক নেগেটিভিটি রয়েছে, অনেক রিউমার্স রয়েছে, এবং লাইফেও অনেক আপস অ্যান্ড ডাউন থাকে। সো সেগুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করো? কজ মন্দিরা তো একদমই নতুন, ওকে নিয়ে মাত্র শুরু হবে। সো বি প্রিপেয়ার ইয়োরসেলফ। বাট রাজ অ্যাকচুয়ালি মেন্টালি সেভাবে মানে কিভাবে নিজেকে তৈরি করেছে? প্রথম এটা আমাকে খুবই ডিস্টার্ব করতো, লাইক হচ্ছে যেভাবে আসলে যখন আসলে রিউমার্স ব্যাপারটাই তো আসলে রিউমার্স মানে পুরো ব্যাপারটা। বাট যে টক্সিসিটির কথা বলছি, আসলে যখন কোনো নেগেটিভিটি আসলে ছড়ায় কোনো জায়গায়, স্প্রেড হয়, এটা আসলে আমারও কারো নেগেটিভ জিনিস স্প্রেড হচ্ছে এটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আমি আরেকজনটা দেখতে ভালো লাগে না। সো নিজের কোনো কিছু হলে তো এটা আরও আগে ভালো লাগবে না। আচ্ছা, একটা ব্যাপার কিন্তু খুব এখন মানে এটাকে বলে না যে আকাশে বাতাসে উঠছে গুঞ্জন, সেটা হচ্ছে আগে তো রাজের মতো ছিল, কিন্তু এখন যদি 2-2-5 বলা হয় তাহলেও হচ্ছে রাজ মেনে নেয়, এতটাই কুল হয়ে গেছে। এটা কি সত্য? না, 2-2-5 মেনে নেন এরকম না। হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য 2-2-5 করে নিই আমি। আচ্ছা, হ্যাঁ, মানে আছে না যে আমি জানি যে 2-2-4 হয়, বাট যদি উনি বলেন যে 2-2-5 হয়, আমি বলবো ওকে ফাইন, হ্যাঁ ইউ আর রাইট। মানে বলে না যে যেই দেবতা যেই ফুলে তুষ্ট তাকে সেই ফুল দেয়া হয়, রাইট। আচ্ছা, একদম সর্বশেষ একটা মজার ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আমরা তো অ্যানিমাল সবাই পছন্দ করি, পেট লাভার, রাইট? মন্দিরা তো স্পেশালি। তো এবারে আমরা 3টা করে যারা মানে যে অ্যানিমালগুলো আছে তোমরা পছন্দ করো, তাদের নাম বলবো না, কিন্তু তাদের সাউন্ড দিয়ে বুঝাবো যে আমরা এই অ্যানিমালগুলো পছন্দ করি। ওকে, লাইক মন্দিরেকা দিয়ে শুরু করি, রাইট? এটা মন্দিরেকা দিয়ে শুরু করি। 3টা অ্যানিমালের সাউন্ড করতে হবে, যে যাদেরকে তুমি বুঝাতে হবে যে এই 3টা অ্যানিমালকে আমি পছন্দ করি। এটা সবাই ইজি, এটা আমি করতে চাইছি না, এটা হবে না, এটা আমার কমন করছে, এটা আমিও বলবো কিন্তু হবে না। তারপরেরটা আমার যেটা পছন্দ, ঘ্যাউ 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 হয়নি, ঘ্যাউটা হয়নি, ঘ্যাউ ঘ্যাউ কিউট কিউট কিছু থাকে না, একদম ছোট পাপি। আমার পাপি আছে, আমার সিডজু, তো এরকম ছোট ছোট কিউট করে ডাকে। আচ্ছা, আর দুটো লাস্ট আরেকটা। ওকে, আরেকটা তো পছন্দ, ওটা কিভাবে করব? দাঁড়াও, নাম বলো। কিসের? আগে থেকে কেন বলে দেবো? না, বলে দিতে পারবো? না, আচ্ছা, উইথ সাউন্ড। খুব চালাক না, নাম বলে দাও। দাঁড়াও, মনে পড়েছে? মনে তো পড়ছে, ওটা সাউন্ড শুধু ডিস্টার্ব করে। দাঁড়াও, মনে পড়তে বলতে শো শেষ হয়ে যাবে, আমি শিওর। ওটা কিভাবে করব? নাম বলে দিয়ে ওটা পারছি না আমি আসলে। বলো তাহলে, রাজ করে দিবে। আমার টিয়া পাখি পছন্দ। আমার টিয়া পাখির সাউন্ডটা কি রকম হয়? এইজন্য আমি কনফিউজ হয়ে গেছি, কারণ আচ্ছা, আমরা মনে ওর থেকে হেল্প নিই। আচ্ছা, টিয়া পাখি, এবার তুমি আমাদেরকে হেল্প করো, টিয়া পাখির সাউন্ডটা দিও প্লিজ। আমরা তো মিস করে গেলাম, এবার তুমি অনেক এনজয় করছো আমাদের সাথে, তুমি বলো। টিয়া পাখি কিন্তু কথা বলতে পারে, যেমন টিয়া পাখিকে আমি কথা বলে শিখালাম, টিয়া পাখি বললো মন্দিরা, এই যে হয়ে গেল, আমি টিয়া। ওয়াও, গ্রেট। এবার রাজের পালা। ওকে, ফাইন। যে দুটো ও করেছে সেগুলো বাদ দিয়ে। ও, তাহলে কি করব আমি? দেখি, লেটস কমন ট্রাই। গুলো সব বলে দিয়েছি। ওকে, ফাইন। এটা পাখি আছে না এরকম ডাকে? ইয়েস, কোকিল। কোকিল, দ্যাটস গ্রেট। মানে এখন ইনফ্যাক্ট কিন্তু কোকিলের সময়, তাই না? হ্যাঁ, এখন কোকিলের সময়। ওকে, একটা আমরা পেয়ে গেলাম। তারপর আর কি? গরু। ওকে, দুটো হলো না? এই তো এই ঈদটা গেলেই কিন্তু হাম্বার টাইম চলে আসছে। সো তারপর নাম্বার 3 না? নাম্বার 3 কি করব?
শিয়ালের ডাক তো পারি না। কিন্তু শিয়াল তো পছন্দের না, পছন্দের একটু চিন্তা করো যে পছন্দের। ছেলেরা কি পছন্দ করে? ঘোড়া পছন্দ করে, ঘোড়া গরু পছন্দ favorite, করে। okay. না গরু তো বলে ফেলছো। না, শিয়াল। পছন্দ হর্স লাইক হ্যাঁ সেটাই বললাম যে ঘোড়া পছন্দ করে, ঘোড়ার ডাক তাহলে কিভাবে ঘোড়া হয়? আওয়াজ করো। ক্লোজ না অনেক। দুই একবার প্র্যাকটিস করলে পারফেক্ট হয়ে আমি যাবে। ট্রাই করব এরপরে যাতে এই প্রশ্ন আসলে রেডি থাকতে পারি। মানে এইটা অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যে আমাদের জন্য যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে ফাইন। So, না আমি এরপরে লিটারালি আমি এরকম করে যত প্রাণী পেটস আছে ওদের শব্দ আয়ত্ত করে ট্রাই করবো আমি এরপর থেকে। আর তুমি একটা বাসায় টিয়া রেখো, সো ও কেমন আওয়াজ করে? আছে তো, কিন্তু টিয়া কথা বলে, অনেক কথা বলে ও। আচ্ছা স্পেসিফিক ভাবে যে ওরা এইভাবেই ডাকে, এরকম ভাবে তো ওরা কখনো ডাকে না। আমার টিয়া নন স্টপ কথা বলে। হ্যাঁ কিভাবে কথা বলে? ও সারাক্ষণ বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, গুলজু 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 এরকম করতে থাকে। হ্যাঁ ও মাই গড, তার মানে ও অনেক ফ্লুয়েন্ট কথা বলা শিখে গেছে। দ্যাটস গ্রেট। সো আমাদের আড্ডার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবারে তো বিদায়ের পালা। সো আমাদের দর্শকদের জন্য ঈদ এবং বৈশাখের শুভেচ্ছা প্লিজ। ঈদ মোবারক, পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই। আর আপনাদের আশেপাশে প্রেক্ষাগৃহে অনেক অনেক সিনেমা চলছে, প্রত্যেকটা সিনেমাই দেখবেন, দুর্দান্ত প্রত্যেকটা সিনেমা। তার পাশাপাশি আমাদের কাজল রেখাও দেখবেন, রাজেরও 2টা ফিল্ম চলছে, সবগুলোই দেখবেন অ্যাকচুয়ালি ঘুরে ফিরে। তো এই তো, আর ঈদ উপভোগ করবেন, পয়লা বৈশাখ উপভোগ করবেন ফ্যামিলি নিয়ে। থ্যাংক ইউ মন্দিরা। এবারে রাজ। ঈদ মোবারক। আমার ঈদে 3টা সিনেমা চলছে সিনেমা হলে। আমার মনে হয় যাদের সিনেমার ঈদের ছুটিতে যাদের সিনেমা দেখার খুব হবি, ওরা ঈদের ছুটিতে কাজল রেখা, দেয়ালের দেশ, ওমর 3টা সিনেমা দেখে নিতে পারেন। আর এটা আমার জন্য স্পেশাল, কারণ আমার নাম নিজেও হচ্ছে বৈশাখ, আমার একটা সিনেমার ক্যারেক্টার করেছি বৈশাখ এবং চলছে বৈশাখ। আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে একটা ফেস্টিভ্যালের মধ্যে আমরা আছি। আমি পার্সোনালি সবগুলো সিনেমার জন্য শুভকামনা জানাই, সবার সিনেমা যাতে আসলে সবাই দেখতে আসে, সিনেমাগুলো যাতে ভালো যায়। আর আমাদের জন্য দোয়া করবেন, বাংলা সিনেমার জন্য দোয়া করবেন, বাংলা সিনেমার সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। থ্যাংক ইউ। অ্যান্ড তোমার রিয়েল লাইফের নেম হচ্ছে বৈশাখ? না না, ক্যারেক্টার দেয়ালের দেশের ক্যারেক্টারের নেম বৈশাখ। আচ্ছা ওকে। সো বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আজকে সুন্দরভাবে তো কাটানো গেল আমাদের বৈশাখের আয়োজন, কিন্তু পাশাপাশি ঈদের রেশটা তো অনেক দিন থেকে যায়। সো তোমাদের চলচ্চিত্র দিয়ে সেই ঈদের রেশটা অনেক বেশি বেড়ে যাবে, এটাই হচ্ছে প্রত্যাশা। একটা ফেস্টিভ্যাল, কারণ আমি একটা ছোট করে বলে নিই, আমার মনে হয় ঈদ আসলে সবার মধ্যে একটা এক ধরনের কম্পিটিশন থাকে, সবাই সবার সিনেমা নিয়ে কথা বলতে চায়, প্রমোশন চালাতে চায়। তো এই যে পুরো প্রসেসটা, এটা একটা ফেস্টিভ্যালের মতো। তো এটা না খুব একটা আমার কাছে খুব এখন আনন্দদায়ক লাগে যে সবাই সবার সিনেমা নিয়ে গান, মিউজিক, ট্রেইলার, টিজার সবাই আছে না, যে এই যে একটা উৎসবমুখর পরিবেশ, এই যে এত বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আমার মনে হয় যে এই ফেস্টিভ্যালটা আসলে বাঙালির এনজয় করা উচিত। ডেফিনেটলি। মানে ঈদ যেমন একটা উৎসব, আমাদের চলচ্চিত্রগুলো যখন একত্রিত হয় এবং একসাথে আমরা বিভিন্ন সিনেমা হলে পাই, সেটাও কিন্তু একটা চলচ্চিত্র উৎসবের মতোই হয়। সো সেই উৎসব আমরা সবাই মিলে এনজয় করব এবং প্রত্যেকের সিনেমা দেখে প্রত্যেককে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের আজকের নিয়মিত আয়োজনের এখানেই আসলে অবসান করতে হচ্ছে, সময় শেষ। তবে আবারও আগামী দিন ফিরে আসবো আপনাদের পছন্দের তারকাকে সাথে নিয়ে। আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর চোখ রাখতে হবে চ্যানেল 24-এর পর্দায়। ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন গুরু কার্বোনেটেড ব্রেভারেজ প্রেজেন্টস গল্প আড্ডা পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে। ঈদ মোবারক। এত গরম লাগতেছে কেন? গরমে কথা বলে